মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। থাকছে ২৮ জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। ইসরায়েলি গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বায়তুল মোকাররমে ইসলামী দলগুলোর বিক্ষোভ। বদলে যাচ্ছে পুলিশের লোগো, থাকছে না নৌকা প্রতীক, পোশাকেও আসছে পরিবর্তন। চালের বাজারে অস্থিরতা কাটছে না, সবজি ও মাছের দাম চড়া, দাম বাড়ার প্রস্তাবে কমেছে সয়াবিন তেলের সরবরাহ। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পরিবর্তন হলো মঙ্গল শোভাযাত্রার নাম। পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম। শুক্রবার সকালে চারুকলায় পহেলা বৈশাখের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের কথা জানান তিনি। ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে এবারের শোভাযাত্রাটি সবার এবং আরও আনন্দময় হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রথমবারের মতো আয়োজন করে বৈশাখ উপলক্ষে ভিন্ন আয়োজনের এক শোভাযাত্রা। শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমি অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা। সময়ের সাথে সাথে এই আয়োজনের রূপ, রং, বৈচিত্র্যের সম্ভার বেড়েছে, হয়ে উঠেছে দেশের মানুষের অন্যতম প্রাণের উৎসব। জুলাই অভ্যুত্থানের পর প্রথমবারের মতো হতে যাওয়া পহেলা বৈশাখের এই শোভাযাত্রার নাম বদলের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা সহ আয়োজক কর্তৃপক্ষ। আর পহেলা বৈশাখের ৩ দিন আগে নাম পরিবর্তনের ঘোষণা দেয়া হলো। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদ ও নিপীড়নের কাল পর্ব শেষে এবারের পহেলা বৈশাখ হবে সংস্কৃতি চর্চার মুক্তির আলোয় উদ্ভাসিত, বলছেন আয়োজক কর্তৃপক্ষ। তাই এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। পহেলা বৈশাখের দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আর ইউনেস্কো ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে। নাম পরিবর্তন করায় কোনো সমস্যা হবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর চারুকলার শোভাযাত্রার বেশিরভাগ প্রস্তুতিই শেষ, চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিস্টের মুখাকৃতি, বাঘ, ইলিশ মাছ, পালকি সহ ছোট বড় মিলিয়ে থাকছে ২১টি মোটিফ। জুলাই অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে থাকছে মুগ্ধের পানির বোতলের প্রতীকও। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ছায়ানটের বর্ষবরণের আয়োজনে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে বর্ষবরণ উৎসবে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদ জানিয়েছেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সারোয়ার আলী। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবার ৫৮তম বর্ষবরণের আয়োজন করবে সংগঠনটি। ছায়ানটের এবারের বার্তা হবে আমার মুক্তি আলোয় আলোয়। রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানটি ভোর ৬:৩০ থেকে শুরু হয়ে ২ ঘণ্টা ব্যাপী চলবে। ১.৫ শতাধিক শিল্পী বর্ষবরণের আয়োজনে অংশ নিবে। ৯টি সম্মেলক ও ১২টি একক গান এবং ৩টি পাঠ অন্তর্ভুক্ত থাকবে আয়োজনে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
নিরাপত্তা দেওয়ার ব্যাপার সেটি তারা দিচ্ছেন এবং আমরা নাগরিকজনকে আশ্বস্ত করতে চাই প্রতিবারের মতো নির্বিঘ্নে অবস্থা আয়োজন অনুষ্ঠিত হবে। আমরা সকলের আমরা বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তামজিদ সুমনের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে জুম্মার নামাজ পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। সেখান থেকে ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদ জানানো হয়। ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ইসলামী সংগঠনগুলো। সমাবেশ শেষে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে বায়তুল মোকাররমের সামনের সড়ক। মিছিল থেকে ইসরায়েলের পণ্য বয়কটের জোরালো আহ্বান জানানো হয়। যাদের শক্তি আছে ইসলামী প্রত্যেকটা দেশ একত্র হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ুক, তাদেরকে ধ্বংস করুক। ফিলিস্তিনের বহু মুসলমান ভাই বোনেরা তার রক্তের বিনিময় অনেক বাচ্চারা কাঁদতেছে যে আমাদের কি দোষ ছিল। প্রত্যেক রাষ্ট্র থেকে, প্রত্যেক ইসলামিক রাষ্ট্র থেকে ইসরায়েলের উপরে যুদ্ধ ঘোষণা করা হোক। ইসরায়েলে চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। আমাদের শেষ কাবলা হবে আকসা ধর আমাদের সেই আমরা ইগে করতে পারে, আমাদের দখল আসতে পারে। সারা বাংলাদেশের সকল মুসলমান এবং সকল ওলামাই কেরাম দলবত নির্বিশেষে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা যদি কাজ করতে পারি তাহলে আমাদের জন্য ইসরায়েলকে প্রতিহত করা আমাদের জন্য সহজ হবে। এর আগে সকালে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে ফিলিস্তিনে চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যুব প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্ট। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশের বর্তমান লোগো পরিবর্তন করে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে থাকছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার উপর উজ্জ্বলভাবে পুলিশ লেখা রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে থাকা লোগোটি 2009 সালে পরিবর্তন করা হয়েছিল, যেখানে নৌকার দুই পাশে গম ও ধানের শীষ রয়েছে আর নৌকার পালের উপর শাপলা ও নিচে বাংলায় পুলিশ লেখা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে। পরে এ বিষয়ে গঠিত কমিশনও একই সুপারিশ করে। তারপরই নৌকা প্রতিকৃতি বাদ দিয়ে নতুন লোগো প্রকাশ করা হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর দ্রুত পুলিশ বাহিনীর পোশাক, পতাকা, সাইনবোর্ড সহ সব কিছুতে নতুন লোগো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কতিপয় পরিবার ও তাদের সহযোগীরা মিলে বিপুল পরিমাণ টাকা দেশ থেকে পাচার করেছে। এসব টাকা ফেরত আনতে কাজ করছে সরকার। শুক্রবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বড় ভিকটিম। একটি পরিবার ও তাদের সহযোগীরা মিলে টাকা পাচার করেছে। এসব টাকা কোন কোন দেশে আছে তা খুঁজে বের করতে আন্তর্জাতিক অ্যাসেট ট্রেসিং ফার্মের সঙ্গে কাজ করছে সরকার। পাশাপাশি ভবিষ্যতে আর কেউ যাতে টাকা পাচার করতে না পারে সেই পথটি বন্ধ করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করা সম্পদ। সে সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে। আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত 8 এপ্রিল বিশ্বের 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 50 বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে
আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশের সাথে সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্র। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চালের বাজারের অস্থিরতা যেন কাটছেই না। বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। বাজারে নতুন চাল না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। এদিকে দাম বাড়ার আভাসে আবারও সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সবজি সহ ছোট বড় সব ধরনের মাছের দামই চড়া। বাংলা বর্ষবরণ উপলক্ষে বেড়েছে ইলিশের দামও, তবে কিছুটা স্বস্তি মিলছে ডিম ও মুরগির বাজারে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক মাস ধরেই অস্থির চালের বাজার। ঈদের পর নতুন করে দাম না বাড়লেও বাড়তি দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন চালের দাম কমতে অপেক্ষা করতে হবে আরো 1-2 সপ্তাহ। আরদারা বলতেছে যে মেলাররা এখন দাম কমতেছে, এই কারণে চালেও ছাড়তেছে না, নতুন আমদানি হলে দাম কমবে বলে। অন্যদিকে ভোজ্য তেলের সংকট পুরোপুরি না কাটতেই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 18 টাকা ও খোলা সয়াবিন তেলের দাম 13 টাকা করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। এই পরিস্থিতিতে আবারও বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। আমরা যে পরিমাণ মাল চাচ্ছি ওই পরিমাণ তেল দিচ্ছে না, এবং আমাদেরকে আগাম বাতাস দিচ্ছে যে লিটারে 15 থেকে 16 টাকা বাড়তে পারে, আপনারা ওইভাবে তেল বিক্রি করেন। আরেকটু মনিটরিং, মানে আগে যেমন রোজার সময় যে মনিটরিংটা ছিল, মনিটরিংটা জোরদার করা, সাপ্লাইটা ঠিক রাখা। সাপ্লাই ঠিক রাখলে এমনিই তো আপনার দাম কমে যাবে। রমজান মাস জুড়ে সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পর বেশ কিছু সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দামও, এবং স্থিতিশীল ডিমের দাম। বৃষ্টি নাই গেতো, খরার জন্য মাল হইতে পারে না। বৃষ্টি হলে মালটা ভালো হয়, এই জন্য মালের আমদানি কম, এই জন্য মালের দাম একটু বেশি। ব্রয়লার মুরগির দাম কমছে, কারণ গত সপ্তাহে বেশি হলে 200 টাকা, এই সপ্তাহে 90 টাকা বেচতেছি। আর সোনালী এই যে 300 টাকা বেচছি, 280 টাকা বেচতেছি। রমজান মাসে দাম কম ছিল, কিন্তু এখন রমজান পার হয়ে গেছে, জিনিসের দাম বাড়াই দিচ্ছে। মাংসটা একটু মনে হচ্ছে যে রোজার মাসের তুলনায় একটু হাই, আর মাছটাও একটু হাই, বাট আমার মনে হচ্ছে যে এটা ব্যালেন্স হয়ে যাবে আর কি। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ কিনতে দাম গুনতে হচ্ছে 2200 টাকা, আর 800 গ্রাম 1600 টাকা, এবং 500 গ্রাম ওজনের ইলিশের দাম 1200 টাকা। মাছ ধরে এগুলো বন্ধ দিচ্ছে, নদীতে জলরে নামতে পারে না, সেজন্য মাছও নাই, ঘাটে মাছ আসে কম, এর লেগে মাছের দাম একটু বাড়ছে। এছাড়া ছোট বড় সব ধরনের মাছই কেজিতে 100 থেকে 200 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। $1 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়েছে ইনভেস্টমেন্ট সামিট 2025। এখন প্রতিশ্রুত এসব বিনিয়োগ নিশ্চিত করতে বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা একেবারে নিরসন করতে হবে। বিনিয়োগকারীদের বার্তা দিতে হবে বাংলাদেশ একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগের দেশ। চায়না মেম্বারের মহাসচিব জানালেন, কেবল বিনিয়োগের পরিবেশ উন্নত হলে বর্তমান 3 বিলিয়নের চীনা বিনিয়োগ বেড়ে দাঁড়াতে পারে $9 বিলিয়ন। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা পতন পরবর্তী অস্থির শিল্প খাতে আস্থা পুনরুদ্ধার এবং দেশি বিদেশি নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে বিটা। এতে যোগ দেয় 40টি দেশের 600-ও বেশি দেশি বিদেশি বিনিয়োগকারী। 4 দিনের সম্মেলনে দিনব্যাপী নানা কর্মশালার পাশাপাশি প্রথম 2 দিন বিনিয়োগের সম্ভাবনা সরাসরি পর্যবেক্ষণ করতে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন 100-র বেশি বিনিয়োগকারী। নারায়ণগঞ্জের ইপিজেডে প্রায় 170 কোটি টাকা বিনিয়োগের সম্মত হয় সুইডিশ কোম্পানি লিরম। এছাড়া দেশীয় স্টার্টআপ শপআপ সৌদি আরব থেকে পেয়েছে 1350 কোটি টাকার বিনিয়োগ। আরও প্রায় লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ সম্ভাবনা নিয়ে শেষ হয়েছে বিনিয়োগ সম্মেলন। এটাকে সত্যিকারের বিনিয়োগে রূপান্তর করতে এখন কি করণীয় সরকারের? বিশেষ করে যে এখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং একই সঙ্গে ইউটিলিটির যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব এগুলো সমাধান করতে হবে। জ্বালানির যে সরবরাহ সেগুলো বাড়াতে হবে। আইনগত এবং কার্যক্রমগত পরিচালনায় যে সমস্ত দুর্বলতাগুলো রয়েছে, জটিলতাগুলো রয়েছে, সেইগুলো তারা যাতে ব্যবসায়ীদের সাথে মিলে, ব্যুরোক্রেটসদের সাথে মিলে, গবেষকদের সাথে মিলে এক টেবিলে বসে ধারাবাহিকভাবে কাজ করে 6 থেকে 7 মাসের ভিতরে এগুলোকে চিহ্নিত করে সলিউশন দিয়ে এগুলোকে আইনগতভাবে অর্ডিন্যান্স দিয়ে এগুলোকে পাশ করিয়ে নেওয়া।
দেশের সবচেয়ে বড় বিনিয়োগের সম্ভাবনার দেশ চীন। চায়না বাংলাদেশ চেম্বারের মহাসচিব জানালেন, সরকারের ইতিবাচক সাড়া দিলে দেশটির বিনিয়োগ বাড়তে পারে প্রায় 3 গুণ। এই পর্যন্ত রাফলি প্রায় প্রাইভেট সেক্টরে $3 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট চায়নার আছে। $3 বিলিয়ন আমরা আপ টু $9 বিলিয়ন কিন্তু নিয়ে যেতে পারি, যদি আমরা এই বিনিয়োগের পূর্ব শর্ত যেগুলো আছে সেগুলোকে আমরা পূরণ করতে পারি। তবে আয়োজক সংস্থা বিডা জানিয়েছে, বিনিয়োগ আসবে 2 বছরের মধ্যে। তৈরি হচ্ছে রোডম্যাপ। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে, এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না। এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে, যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে। সামিট থেকে পাওয়া $1 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি দেশের শিল্প খাতকে আরও উজ্জীবিত করবে। তৈরি হবে নতুন কর্মসংস্থান। ব্যবসায়ী বিশ্লেষকরা বলছেন, এখন দরকার স্বচ্ছ নীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর দ্রুত বাস্তবায়ন। তাহলে বদলে যাবে দেশের অর্থনীতির গতিপথ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টার 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে। তারা বলছেন, জনগণ তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এটি মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায়, ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে 24 গণ অভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন দেখতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মোস্তফা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত 11টায় রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। নিহতের ছোট ভাই সোহেল রানা জানান, শনিবার সকালে আশুগঞ্জ উপজেলা সদরে প্রথমে নামাজে জানাজা এবং মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধনতলিয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হবে তাকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনটিভি পরিবার। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশে সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ তার পরিচয়পত্র দেশটির প্রেসিডেন্টের কাছে পেশ করেন। এ সময় আমিরাতের প্রেসিডেন্ট কথা বলেন। পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রদূত তারেক আহমদ আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সফলতার সাথে কাজ করায় রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশের রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রিয়াদ থেকে সিলেটে আন্তর্জাতিক ফ্লাইটের দাবি জানিয়েছেন সৌদি আরব সিলেট প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদে অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজের সম্মানে আয়োজিত গণসংবর্ধনায় কথা বলেন প্রবাসী নেতৃবৃন্দ। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদের সভাপতিত্বে ও আলামিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রিয়াদ সিলেট প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুক, আনোয়ার হোসেন, অলিউর রহমান মানিক সহ প্রবাসী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। সৌদি আরব হাইল প্রদেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে হাইল ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব বনাম নাখাল জামাইন লায়ন স্পোর্টিং ক্লাব। টাই ব্রেকারে নাকাল জামাইন লায়নকে হারিয়ে বিজয়ী হয় হাইল ইয়াংস্টার। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন রুবেল জুনিয়র। সেরা গোলরক্ষক আজহার ইসলাম এবং ম্যান অব দ্য ফাইনাল হন সহ অধিনায়ক আব্দুল কাইয়ুম। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ছিলেন আলী আহমেদ রাজু আর সহসভাপতি ছিলেন আসাদুজ্জামান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী প্রিন্স আব্দুল কাইয়ুম, হোসেন আহমেদ, আনোয়ার হোসেন, আশিক পাটোয়ারি, বাবলু সহ অন্যরা। মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। থাকছে 28 জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। ইসরায়েলি গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাইতুল মোকাররমে ইসলামী দলগুলোর বিক্ষোভ। বদলে যাচ্ছে পুলিশের লোগো, থাকছে না নৌকা প্রতীক, পোশাকেও আসছে পরিবর্তন। চালের বাজারে অস্থিরতা কাটছে না, সবজি ও মাছের দাম চড়া, দাম বাড়ার প্রস্তাবে কমেছে সয়াবিন তেলের সরবরাহ।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।